তো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, ইউহাও দুইজন টাইটেল ডোলোর মাঝে আটকে গিয়েছিল, কিন্তু সেখানে চিউ তাকে সাহায্য করার জন্য এসে পৌঁছায়। দুজনে মিলে একসাথে টাইটেল ডোলোদের সাথে লড়াই করছিল। ইউমিং তার 9 সোল স্কিল ব্যবহার করে তাদের ওপর আক্রমণ চালায় এবং ইউহাওকে থামানোর চেষ্টা করছিল। এরপর আমরা দেখি ইউমিংয়ের আক্রমণের কারণে সেখানে ভয়ঙ্কর এক বিশাল বিস্ফোরণ ঘটে। ইউমিং বলে, তোমার কাছে 9th লেভেল ডিফেন্স টুল থাকলেও তুমি আমার শ্যাডো স্ল্যাশ থেকে বাঁচতে পারবে না। সে আবার বলে, এমন তো নয় যে তোমার আক্রমণে ইউহাও শরীর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদি সত্যিই এমন হয়ে থাকে তাহলে আমার খুব খারাপ লাগবে, কারণ আমি তাকে যন্ত্রণায় কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম। ঠিক তখনই ইউহাও এবং ওয়াং কিউ ধ্বংসস্তূপ সরিয়ে বাইরে বেরিয়ে আসে। ইউমিংয়ের আক্রমণে ইউহাও মারাত্মকভাবে আহত হয়ে পড়েছিল। সে মনে মনে ভাবে, আমি এত পরিশ্রম করেছি, কিন্তু হয়তো এটাই আমার ভাগ্য, আর আমি এটাকে বদলাতে পারবো না। যাই হোক না কেন, আমি ওয়াং কিউকে এখানে বিপদে ফেলে যেতে পারি না। সে ওয়াং কিউকে বলে, আমি ওদের দৃষ্টি নিজের দিকে টেনে নেব। তুমি সুযোগ বুঝে নান কিউ আর সু সুইকে নিয়ে এখান থেকে পালিয়ে যেও। ওয়াং কিউ তার পরিকল্পনা বুঝে যায়। ইউহাও মনে মনে ভাবে, মাস্টার ইলেকট্রোলাক্স, আমাকে ক্ষমা করবেন। মনে হচ্ছে এইবার আমি আপনাকে হতাশ করব আর আপনার উত্তরাধিকার এগিয়ে নিয়ে যেতে পারবো না। রিগ্রেটফুল। বিং বিং, টিয়ানমাং আর স্নো এমপ্রেস, তোমরাও আমাকে ক্ষমা করো। আমি আর তোমাদের গড হওয়ার পথে এগিয়ে নিতে পারবো না। সোলেম, কিন্তু যখন আমি চলে যাব তখন আমি তোমাদের 3 জনকে ওয়াং কিউর কাছে রেখে যাব। তোমাদের তার সাথে থেকে নিজের পথ সম্পূর্ণ করতে হবে। গ্রেটফুল, আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমার মতো একটা সাধারণ ছেলে এত দূর আসতে পারত না। এই কথা বলেই সে তার কনসিয়াসনেস সি জ্বালাতে শুরু করে। টিয়েনমেং আর বেবি এমপ্রেস এতে ভীষণভাবে ভয় পেয়ে যায়। তারা ইউহাওকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের কথা শোনে না। কনসিয়াসনেস সি জ্বলে ওঠার কারণে ইউহাওর শক্তি হঠাৎ করেই প্রচণ্ড বেড়ে যায়। লি এটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, এই ছেলেটা ব্লাড আর সি স্পিরিটকে পুরোপুরি একত্রিত করে ফেলেছে। এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সোল মাস্টার্সদের সাথেও লড়াই করার ক্ষমতা অর্জন করেছে। কিন্তু যদি তার কনসিয়াসনেস পুরোপুরি পুড়ে যায়, তাহলে তার শরীর আর সোল একসাথে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। ইউহাও দ্রুত ইভিল স্পিরিট আর্মিকে ধ্বংস করতে শুরু করে। সে তাদের ওপর এক ভয়ঙ্কর শক্তিশালী আক্রমণ চালায়। লি বুঝতে পেরে যায় যে আক্রমণটা অত্যন্ত শক্তিশালী। সে বলে, এই স্ট্রাইক খুব গভীর আর তীব্র আবেগে ভরপুর। আমরা এর মোকাবিলা করতে পারবো না, তাই আমাদের পিছিয়ে যেতে হবে। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে টেলিপোর্ট হয়ে সরে যায়। কিন্তু ইউমিং হার মানতে রাজি ছিল না। সে তার নেদারমোল্ড সোর্ড ব্যবহার করে সেই আক্রমণ ঠেকানোর চেষ্টা করে, কিন্তু ইউহাও আক্রমণের শক্তি আরও বাড়িয়ে দেয়, যার ফলে নেদারওয়ার্ল্ড সোর্ড ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইউমিং নিজেও মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। তার বুক থেকে রক্ত বের হতে থাকে। সবাই এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় এবং সতর্ক হয়ে ওঠে। ইউহাও তার জয়েন্ট টেকনিক আর স্ল্যাশ দিয়ে আক্রমণ চালায়। সেই স্ল্যাশ এতটাই শক্তিশালী ছিল যে ইউয়ের শরীরে স্পর্শ করা মাত্রই তার শরীর ধুলোয় পরিণত হয়ে ধ্বংস হয়ে যায়। ইউমিং ভয় কেঁপে ওঠে। সে নিজেও সেই স্ল্যাশের আঘাতে পড়তে যাচ্ছিল, কিন্তু মিংদে তার সোল টুল ব্যবহার করে তাকে বাঁচিয়ে দেয়। ইভাও ইউতংকে মনে করে ভাবে, আমি মরে গেলেও তোমাকে সব সময় মনে রাখব। এরপর সেটার সিলভার লেভেল সোল সক্রিয় করে ডিভাইন পাম দিয়ে আক্রমণ চালায়। মিংদে আর ইউমিং সময় মতো পিছিয়ে যায়, তাই তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু দুর্বল কাল্টিভেশনের ইভিল সোল মাস্টার্সরা নিজেদের সেই আক্রমণ থেকে বাঁচাতে পারেনি। সুযোগের সদ্ব্যবহার করে ইউহাও ওয়াং কিউ, নান কিউ আর সু সুইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিংদে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে ইউহাও আমাদের হারিয়ে সু সুইকে বাঁচিয়ে নিয়ে চলে গেল, কিন্তু তার কনসাসনেস পুরোপুরি জ্বলে গেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি সে বেশি সময় বাঁচতে পারবে না। এদিকে শিয়া তাওয়াংয়ের সাথে সানরাইজ সিটির দিকে আসছিল। তার চোখে ইউহাও পড়ে যে দ্রুত সানমুন এম্পায়ার থেকে দূরে সরে যাচ্ছে। তার অবস্থা দেখে সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। ইয়াং ভাবে সে সানরাইজ সিটিতে শত শত সোল মাস্টার্সকে মুক্ত করেছে, এমনকি সে 2 জন টাইটেল ডোলুও আর ইভিল লর্ড সোল মাস্টার্স আর্মির মাঝ থেকেও বেঁচে বেরিয়ে এসেছে। আমি বুঝতে পারছি না এমন কাজ কে করতে পারে। ইউহাও তার বন্ধুদের নিয়ে দ্রুত সানমুন এম্পায়ার থেকে দূরে সরে যাচ্ছিল, যার ফলে তার সোল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। ওয়াং কিউ বলে, তোমার সোল ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। যদি এমন চলতে থাকে তাহলে তুমি বাঁচতে পারবে না। নান কিউ কেঁদে ফেলে। সে বলে,
ইউহাও আমাদের বাঁচানোর জন্য এখানে দাঁড়িয়েছিল, আর এখন তার সোল দুর্বল হয়ে যাচ্ছে। আমি আমার জীবনে তার এই উপকার কোনো দিন শোধ করতে পারব না। ইউহাওয়ের কনশাসনেস ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এতে বেবি এমপ্রেস ভীষণ ভয় পেয়ে যায়। সে ইউহাওকে সাহায্য করতে চায়, কিন্তু বিং জানত এখন তারা কিছুই করতে পারবে না। তাই সে বেবি এমপ্রেসকে থামিয়ে ধরে। চেনবিং বলে, আমি নিশ্চিতভাবে বলতে পারি ইউহাওকে বাঁচানোর কোনো না কোনো উপায় অবশ্যই আছে। আমরা মাস্টার ইলেকট্রাক্সের সোল ইনফরমেশন মেথড ব্যবহার করে ইদি টিয়েনের কাছে গিয়ে সাহায্য চাইব। আমি ইউহাওয়ের কিছু হতে দেব না। ইউহাও ওয়াংচিউকে বলে, আমার কনশাসনেস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমি শিগগিরই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তুমি যদি সেখানে না থাকতে তাহলে আমরা জীবিত বেরিয়ে আসতে পারতাম না। আমি অন্যদের ব্যাপারে জানি না, আমি শুধু তোমাকে বাঁচানোর জন্যই সেখানে গিয়েছিলাম। যদি এখন তুমিই বেঁচে না থাকো তাহলে এসবের আর কি অর্থ থাকে? তোমার সাহায্যে আমরা শত শত সোল মাস্টার্সদের জীবন বাঁচাতে পেরেছি, কিন্তু কি সেই অচেনা মানুষগুলোর জন্য এভাবে নিজের জীবন দেওয়া সত্যিই ঠিক? তারা সবাই সোল মাস্টার্স, ডুল ও কন্টিনেন্টের ভবিষ্যৎ। যদি আমার জীবন দেবার মাধ্যমে ডুল ও কন্টিনেন্ট ধ্বংস হওয়া থেকে বাঁচে, তাহলে আমার মৃত্যুর কোনো আফসোস নেই। এটা সত্য নয়। ডুল ও কন্টিনেন্টের ভবিষ্যৎ তারা নয়, তুমি। আমার মৃত্যুর পর তোমাকে আমার সব চিন্তার খেয়াল রাখতে হবে। আমি চাই তুমি তাদের নিজের সাথে রেখে তাদের সামনে এগিয়ে যেতে দাও। দুঃখের বিষয়, আমি তাদের অগ্রগতি দেখতে পারব না, কিন্তু তুমি যদি তাদের নিয়ে এগিয়ে যাও তাহলে আমি খুশি হব। এটা বলার সাথে সাথে তার মাথায় ফাটল ধরতে শুরু করে এবং সে মাটিতে পড়ে যেতে থাকে। ওয়াংচিউ তার কাছে যেতে পারছিল না, কারণ যে কোনো মুহূর্তে তার শরীর বিস্ফোরিত হতে পারত। তখন ইউহাও টাঠংকে মনে করে ভাবে, আমি তোমাকে ভীষণ মিস করি, আর এই মিশন শেষ হবার পর আমি তোমার সাথে দেখা করার জন্য ক্লিয়ার স্কাই সেক্টে আসার কথাও ভাবছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখন আমি আর তোমার কাছে যেতে পারবো না। সে ওয়াংচিউকে বলে, যদি কখনো সুযোগ পাও ভুটংয়ের কাছে গিয়ে বলো তুমি তার বোন, আর সে যা কিছু আগে দেখেছিল তা শুধু একটা খারাপ স্বপ্ন ছিল। তোমাকে আমাকে ভুলে গিয়ে তার সাহায্য করতে হবে। সে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু ওয়াংচিউ তাকে ধরে ফেলে। সে বলে, হয়তো তুমি আমাকে চিনতে পারোনি, কিন্তু আমি 3-eyed গোল্ডেন লায়ন। আমি সোল বিস্টের জগৎ ছেড়ে শুধু তোমার সাথে দেখার জন্য মানুষের জগতে এসেছি। যখন তুমি আমাকে তোমার ডেস্টিনি আই দিয়েছিলে, তখন থেকেই আমাদের ভাগ্য একসাথে জড়িয়ে গেছে। আমি তোমার স্মৃতিগুলো পেয়েছি, আর হয়তো তুমিও আমার স্মৃতি পেয়েছ। তোমার স্মৃতির মাধ্যমে আমি জানতে পেরেছি মানুষের জগৎ কত সুন্দর। এমনকি আমি তোমার হৃদয়ে লুকিয়ে থাকা সেই গভীর অনুভূতিগুলোও অনুভব করেছি, যেগুলো তুমি বহু বছর ধরে চাপা দিয়ে রেখেছিলে। তোমার স্মৃতির সাহায্যে আমি নিজেকে লাইট গডেসে পরিণত করেছি। নিয়ান হোয়েলে যখন তুমি নিজের হৃদয়ের রক্ত ব্যবহার করে রেড ফ্লাওয়ার ভেঙেছিলে, তখন আমি প্রথমবার ব্যথা অনুভব করেছিলাম, আর সেই ব্যথা আমার হৃদয়ে লেগেছিল। সেই মুহূর্ত থেকেই আমি বুঝতে পেরেছিলাম ভালোবাসা কি। তুমি ভুটংকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করেছিলে, আর একইভাবে ভুটংও তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবনকে তোয়াক্কা করেনি। আমি বুঝতে পেরেছিলাম তোমার জন্য ভুটংয়ের ভালোবাসা আমার থেকেও বেশি গভীর এবং সত্যি। তাই আমি তোমাকে একা রেখে চলে গিয়েছিলাম। কিন্তু যখন আমি দেখলাম তুমি অচেনা মানুষদের বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছ, তখন আমি বুঝলাম আমাদের শুধু নিজের জন্য নয়, বরং সব কিছুর জন্য ভালোবাসতে হবে। আর সেটাই সত্যিকারের ভালোবাসা। আমি এক ডিভাইন বিস্ট ফেথ এমপ্রেস, যাকে হেভেনের ইচ্ছা থেকে জন্ম দেওয়া হয়েছে। যেদিন থেকে তুমি আমার ভাগ্যের শক্তি পেয়েছ, সেদিন থেকেই আমাদের ভাগ্য চিরকালের জন্য এক হয়ে গেছে। আর এখন পুরো ডুয়োলো কন্টিনেন্টের ভাগ্য তোমার কাঁধে। তাই যাই হোক না কেন, আজ আমি তোমাকে মরতে দেব না। শুধুমাত্র তোমার কারণেই আমি জানতে পেরেছি জীবন কত সুন্দর। এর জন্য তোমাকে ধন্যবাদ। এই বলে সে নিজের জীবন দিয়ে হোলি স্যাক্রিফাইস করে ইউহাওর কনশাসনেস সিকে ঠিক করতে শুরু করে। বিং জিজ্ঞেস করে, এই মেয়েটা আসলে কে ছিল? টিয়ানমেং বলে, সে সুপ্রিম ডিভাইন বিস্ট ফেথ এমপ্রেস। গ্রেট স্টারডো ফরেস্ট, নর্থ আর্কটিক এবং সানমুন এম্পায়ারের সব সোল বিস্ট তার সামনে মাথা নত করে। এই স্যাক্রিফিশিয়াল ফিউশন টেকনিককে হোলি স্যাক্রিফাইস বলা হয়। আমার ভয় হচ্ছে ফেথ এমপ্রেসের এই আত্মত্যাগ সোল বিস্টের জগৎকে কাঁপিয়ে দেবে। ওয়াংচুয়ের এই আত্মত্যাগের কারণে
ইউহাওর কনশাসনেস ভীষণভাবে ঠিক হয়ে যায় এবং তার কিছু সিলও খুলে যায়। বিং বিং এবং বেবি এমপ্রেস নিচে নেমে তার শক্তি শোষণ করতে শুরু করে, যার ফলে তারা তিনজনই মানব রূপ ধারণ করে। পুরো গ্রেট স্টারডো ফরেস্টের সোল বিস্টরা ওয়াংচুয়ের মৃত্যুর খবর জেনে যায়। তার মৃত্যুর শোক পালন করতে গিয়ে সবাই জোরে জোরে কাঁদতে থাকে। ইউহাও এক বনে এসে পড়ে যায়। ওয়াং কিউর সোলের একটা অংশ তখনও বেঁচে ছিল। সে বলে, আগে আমি ভাবতাম ভালোবাসা মানে শুধু স্বার্থ আর অন্যদের নিয়ন্ত্রণ করা, কিন্তু কিয়ান কুন ভ্যালিতে বুটং আমাকে বুঝিয়েছিল যে আমি পুরোপুরি ভুল ছিলাম। দুঃখের বিষয়, তখনও আমি সত্যটা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি ফেইথ এমপ্রেস হওয়ার আসল উদ্দেশ্য বুঝে গেছি। ইউহাও, আমি আমার জীবন তোমার নামে উৎসর্গ করছি। আজ থেকে তুমি আমার দায়িত্ব বহন করবে, যাতে দৌলো কন্টিনেন্টের প্রতিটি মানুষ এবং সোল বিস্ট শান্তিতে থাকতে পারে। এই বলে তার সোলের শেষ অংশটুকুও বিলীন হয়ে যায়। হোলি স্যাক্রিফাইসের কারণে ইউহাওর 6th মার্শাল সোল তৈরি হয় এবং সে তার রেড সোল রিংটাও পেয়ে যায়। ওয়াং কিউর মৃত্যুর খবর পুরো গ্রেট স্টার ডু ফরেস্টে ছড়িয়ে পড়ে। 10 গ্রেট স্যাভেজ বিস্টের 4th র্যাঙ্ক বিস্ট বিজি নম্বর 1 বিস্ট ডিতিয়ানকে জিজ্ঞেস করে, আসলে এখানে কি হচ্ছে? ডিতিয়ান বলে, ফেইথ এমপ্রেসের জীবন বিপদে ছিল। আমি ডিসেন্ট মেথড ব্যবহার করে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি সফল হইনি। বিজি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে তার কাছে পাঠাতে পারো? ডিতিয়ান বলে, এখন অনেক দেরি হয়ে গেছে। সে নিজের ইচ্ছায় নিজের জীবন দিয়েছে। বিজি এতে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। সে জিজ্ঞেস করে, ফেইথ এমপ্রেস কি হোলি স্যাক্রিফাইস করেছে? কিন্তু কেন? সে একজন মানুষের জন্য নিজের জীবন দেবে? ডিতিয়ান ভীষণ রেগে যায়। সে বিজিকে বলে, এইবার তুমি আমাকে থামানোর চেষ্টা করো না। মানুষরা আবার আমাদের পুরো জাতিকে ধ্বংস করার চেষ্টা করেছে। এইবার আমি তাদের ছেড়ে দেব না। সে 5th র্যাঙ্ক বিস্ট ইয়াওলিং এবং বিস্ট কিংকে বলে, দ্রুত বিস্ট আর্মি প্রস্তুত করো। আমরা সেই মানুষদের নিশ্চিহ্ন করে দেব যারা ফেইথ এমপ্রেসকে নিজের জীবন দিতে বাধ্য করেছে। এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তারপর এখন আমরা যুবকদের দেখি। সে চিয়েনসেকে বলে যে তুমি তোমার মাকে নিয়ে এখান থেকে চলে যাও, আমার কিছু সময় একা থাকার দরকার। চিয়েনসে তার কাছে যেতে শুরু করছিল, কিন্তু না শুই তাকে থামিয়ে দেয়। সে যুবকদের বলে, তুমি আমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিলে, আর আমি এই উপকার কখনোই শোধ করতে পারবো না। আমি তোমার সাথে আর টাং সেক্টের লিডারের সাথে একটা বিশেষ বিষয়ে কথা বলতে চাই, কিন্তু তার আগে তুমি তোমার কাজটা শেষ করে নাও। আমি কিউকে নিয়ে টাং সেক্টে যাচ্ছি, আমরা সেখানে অপেক্ষা করব তোমার জন্য। আমার আশা তুমি কোনো সমস্যায় না পড়ে তোমার কাজ শেষ করে দ্রুত ফিরে আসবে। ইউও তাদের একটি ফ্লাইং সোল টুল দিয়ে বলে, আপনি আমার সিনিয়র ব্রাদারকে জানিয়ে দেবেন যে আমি পুরোপুরি নিরাপদ আছি এবং খুব শিগগিরই ফিরে আসব। বিশেষ করে আপনাকে শ্রেক একাডেমিকে গ্রেট স্টার ডো ফরেস্টের ওপর নজর রাখতে বলতে হবে। এরপর সে তার মায়ের সাথে সেখান থেকে চলে যায়। সে জিজ্ঞেস করে, এই সময় ইউহাও খুব সমস্যায় আছে, আপনার কি মনে হয় না আমাদের তার সাথে থাকা উচিত? না শুই বলে, সে তোমার ভাবনার থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এই মুহূর্তে সে সেই সব লোকদের মধ্যে একজন যারা পুরো ইভিল কন্টিনেন্ট ধ্বংস করার ক্ষমতা রাখে। এমনকি তার স্পিরিচুয়াল পাওয়ার টাইটল ডৌলুওর সমান হতে পারে। তাই তোমার তার জন্য চিন্তা করার দরকার নেই। সে স্কাই সেক্টরে অচেতন অবস্থায় পড়েছিল। হঠাৎ আকাশ থেকে গোল্ডেন এনার্জি বের হয়ে তার শরীরে ঢুকে যায়, যার ফলে সে বাতাসে ভাসতে শুরু করে এবং তার লাইট গডেস বাটারফ্লাই মার্শিয়াল সোলও অ্যাক্টিভেট হয়ে যায়। সাডেনলি সারপ্রাইজড হয়ে মাউন্টেনের উপরে থেকে গড তাংসেনের ট্রাইডেন্ট এসে উপস্থিত হয়। এটা দেখে এল্ডার নিউ এবং এল্ডার টাই হতবাক হয়ে যায়। সে বাটারফ্লাই ফেদার্সের মধ্যে বন্দী হয়ে একটি ব্যারিয়ারের ভেতরে আটকে যায়। ইউহাও নিজের জন্য 7th সোল রিং খুঁজতে খুঁজতে স্টারডাউ ফরেস্টের কোর এরিয়াতে পৌঁছে যায়। টিয়েন মাং তাকে বলে, এখন তুমি ফরেস্টের কোর এরিয়াতে এসে গেছো। আমি অনুভব করতে পারছি এখানে আশেপাশে অনেক পাওয়ারফুল সোল বিস্ট আছে। এটা বলেই সে তার হিউম্যান ফর্মে চলে আসে। তাকে হিউম্যান ফর্মে দেখে ইউহাও অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি হিউম্যান ফর্মে কিভাবে চলে এলে? টিয়েনমাং বলে, যখন ফেট এম্পারার নিজেকে স্যাক্রিফাইস করেছিল তখন তার ডিভাইন এনার্জির সাহায্যে আমি হিউম্যান ফর্মে পরিবর্তিত হয়েছি। আর হোলি স্যাক্রিফাইসের কারণে তোমার সোল পাওয়ার লেভেল 60 থেকে আপগ্রেড হয়ে সরাসরি লেভেল 70-এ পৌঁছে গেছে। আগে হেভেন অ্যান্ড আর্থের মিলন, আর এখন ফেট এম্পারারের স্যাক্রিফাইসের সাহায্যে তুমি সোল সেজ হওয়ার জন্য শুধু একটি সোল রিংয়ের প্রয়োজন। এখন তোমাকে নিজের জন্য একটি ভালো সোল খুঁজতে হবে। ইউহাও বলে,
যদিও ওয়াং চিউ মারা যাওয়ার সময় তার সব শক্তি আমাকে দিয়ে গেছে, কিন্তু আমি ভয় পাচ্ছি তার মৃত্যুর কারণে পুরো স্টারডাউ ফরেস্টে অশান্তি শুরু হয়ে গেছে এবং এর ফলে শ্রেক একাডেমি বিপদের মধ্যে পড়তে পারে। টিয়েনমাং বলে, তুমি ঠিকই বলছ। ওয়াং চিউর মৃত্যুর কারণে স্টারডাউ ফরেস্টের স্যাভেজ বিস্টরা খুবই রেগে গেছে এবং তারা নিশ্চয়ই শ্রেক একাডেমিতে আক্রমণ করবে। কিন্তু শ্রেক একাডেমির ভিত্তি হাজার হাজার বছরের পুরনো। আমি মনে করি না বিস্টদের জন্য তাদের হারানো এত সহজ হবে। তার সাথে বিস্টদের আক্রমণ করার জন্য পরিকল্পনারও প্রয়োজন হবে। ইউহাও বলে, এই কারণেই আমি নিজের জন্য সোল রিং খুঁজছি, যাতে বিস্টদের আক্রমণের আগে আমি শক্তিশালী হয়ে উঠতে পারি। আমি এখনও অনুভব করতে পারছি যে স্টারডাউ ফরেস্টে প্রচণ্ড অস্থিরতা চলছে এবং আমাদের আশেপাশেও বিপদ রয়েছে। টিয়েনমাং তার বিস্ট ফর্মে ফিরে আসে এবং ইউহাও তাকে নিয়ে সামনে এগিয়ে যায়। সেকেন্ড র্যাঙ্কড স্যাভেজ বিস্ট ইভিল আই এম্পারার ইউহাওয়ের ফেট পাওয়ার সম্পর্কে জেনে গেছে এবং তাকে মারার পরিকল্পনা করতে শুরু করেছে। অন্যদিকে ট্যাং সেক্টের সদস্যরা ইউহাওয়ের ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়ে। কিটো বলে, আমাদের সানরাইজ সিটি থেকে আসার 3 দিন হয়ে গেছে, কিন্তু এখনও ইউহাওয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। বেবে বলে, গত কিছু সময় ইউহাও অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, আর এইবারও সে সোল মাস্টার্সদের বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিল। আমি ভয় পাচ্ছি যদি তার কিছু হয়ে যায় তাহলে বুটং জ্ঞান ফিরে পাওয়ার পর আমরা তাকে কি জবাব দেব। শশী বলে, তোমার এসব ভাবার দরকার নেই। সিস্টার শিয়াওটাও এখনও সানরাইজ সিটিতেই আছে এবং এয়ার রিংয়ের সাথে সে সোল ডৌলুও হয়ে গেছে। যদি ইভিল সোল মাস্টার্সরা ইউহাওকে ধরেও ফেলে, তবু আমি নিশ্চিত শিয়াওটাও তাকে বাঁচিয়ে নেবে। তখনই শ্রেক সিটির উপরে কালো মেঘ ছেয়ে যায়। বিবে তার পার্পল ডিমন আইসের সাহায্যে দেখে বলে, আমাদের দ্রুত এল্ডার শুয়ান আর একাডেমিকে এই ব্যাপারে জানাতে হবে। পুরো শ্রেক একাডেমিতে অ্যালার্ম বেজে ওঠে, তাই সব স্টুডেন্ট সিটি গেটে চলে আসে। শ্রেক সিটি লর্ড টাইম ডৌলু ও শিজিংও সেখানে এসে পৌঁছায়। সে বলে, আমি 3 বছর আগে সিটি লর্ড হয়েছি, কিন্তু আজ প্রথমবার এমন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। তখনই শ্রেক একাডেমির 8 জন ডৌলুও সেখানে আসে। এল্ডার শুয়ান বলে, বিস্ট অ্যাটাক 100 বছর আগে হওয়া সেই বিস্ট অ্যাটাকের থেকেও অনেক বড়। এল্ডার শুয়ান বলে, শেষ পর্যন্ত স্টার ডো ফরেস্টে এমন কি হয়েছে যে তারা হঠাৎ করে সিটিতে আক্রমণ করে বসেছে। এল্ডার ইউনজি বলে, বিস্ট কোনো সতর্কতা ছাড়াই কিভাবে আক্রমণ করতে পারে? কোথাও কি এমন কিছু হয়েছে স্টার ডো ফরেস্টে যেটা আমরা জানি না? সাঝে বলে, কোথাও কি এমন হয়েছে যে স্টার ডো ফরেস্টের কোনো বিশেষ সোল বিস্ট হারিয়ে গেছে বা কোনো সোল মাস্টার তাকে বেড়ে ফেলেছে, যার কারণে তারা এখানে চলে এসেছে? এল্ডার শুয়ান জানায়, আগের বিস্ট অ্যাটাকের সময় শ্রেক একাডেমির পাশে এল্ডার মু ছিলেন এবং বডি সেক্টও আমাদের সাহায্য করেছিল। সেই সময় বিস্ট গড এবং এল্ডার মুয়ের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে সোল মাস্টার্সরা স্টারডো ফরেস্টের কোনো বিশেষ বিস্টকে মারবে না। কিন্তু এবার বিস্ট যদি সেই চুক্তি ভেঙে থাকে, তাহলে নিশ্চয়ই কোনো গুরুতর বিষয় ঘটেছে। সুজি বলে, এতগুলো বিস্ট দেখে আমি নিশ্চিতভাবে বলতে পারি এরা সবাই বিস্ট গড ডিটিএনের আদেশে এখানে এসেছে। এল্ডার সোয়ান দ্রুত ডিটিএনের সামনে চলে যায়। সে জিজ্ঞেস করে, এমন কি হয়েছে যে তুমি এতগুলো সোল বিস্ট নিয়ে সিটিতে চলে এসেছো? তুমি কি করতে চাইছো? ডিটিএন বলে, তুমি একটা সাধারণ মানুষ হয়ে আমার কাছে কারণ জানতে চাইছো? তখন এল্ডার সোয়ান বলে, আমাদের মধ্যে একটা চুক্তি ছিল যে আমরা অকারণে একে অপরের জন্য সমস্যা তৈরি করব না, তাহলে তুমি এসব কেন করছো? ডিটিএন বলে, তুমি 3-eyed গোল্ডেন লায়নকে তো চেনো, তোমরা তাকে আঘাত করে সেই চুক্তি ভেঙেছ। এতে সবাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে শেষ পর্যন্ত কে 3-eyed গোল্ডেন লায়নকে আঘাত করেছে। সে বলে, যদি এটা 3-eyed গোল্ডেন লায়নের ব্যাপার না হতো, তাহলে আমি কখনো এত বিস্ট নিয়ে শ্রেক একাডেমিতে আক্রমণ করতাম না। কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে ফেট এম্পারার মারা গেছে। এল্ডার সোয়ান এতে হতবাক হয়ে যায়। সে বলে, তুমি এসব কি বলছো? আমাদের মধ্যে কেউই ফেট এম্পারারকে হত্যা করেনি। তুমি আমাদের উপর এত বড় অভিযোগ কিভাবে আনতে পারো? সে বলে, যদিও তোমরা ফেট এম্পারারকে মারোনি, কিন্তু সে তোমাদের শ্রেক একাডেমির এক স্টুডেন্টের জন্য হোলি স্যাক্রিফাইস করে নিজের জীবন দিয়েছে। শাওজিয়ে বুঝে যায় যে সে ইউবা হাওয়ের কথা বলছে। ডিটিএন বলে, ফরেস্ট ছাড়ার আগে ফেট এম্পারার শুধু তোমাদের একাডেমির সেই স্টুডেন্টের সাথেই যোগাযোগে ছিল। তাকে দ্রুত আমার কাছে তুলে দাও, না হলে আমি শ্রেক একাডেমিকে মাটির সাথে মিশিয়ে দেব। এল্ডার সোয়ান বলে, তুমি কি সত্যিই ভাবছো তুমি নিজের ইচ্ছামতো শ্রেক একাডেমিকে ধ্বংস করতে পারবে?
আমি মানছি ফেট এম্পারারের মৃত্যুর কারণে তুমি আঘাত পেয়েছ, কিন্তু তুমি জানো হোলি স্যাক্রিফাইস জোর করে করানো যায় না। সে নিজেই ইউবাহাওয়ের সাথে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে তুমি শুধু ইউবাহাওকে এর জন্য দোষী কিভাবে করতে পারো? দ্বিতীয়ান বলে, তার মানে তুমি বলতে চাইছ তুমি শুধু সেই একটা বাচ্চার জন্য পুরো শ্রেক একাডেমি ধ্বংস হয়ে যেতে দেখতে পারো? এল্ডার শুয়ান বলে, যদি তুমি যুদ্ধ চাও তাহলে আমি তার জন্য প্রস্তুত, কিন্তু আমি তোমাকে শ্রেক একাডেমিকে এভাবে ধ্বংস করতে দেব না। এতে দ্বিতীয়ান প্রচণ্ড লেগে যায় এবং সে সব বিস্টকে সিটিতে আক্রমণ করার আদেশ দেয়। শিজিং সৈনিকদের সোল ক্যানন নিয়ে প্রস্তুত করে দেয় এবং 7 ডুয়েলো লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। এল্ডার শুয়ান তার গডলি তাওটি মার্শাল সোল অ্যাক্টিভেট করে দ্বিতীয়ানের সাথে লড়াই শুরু করে। তাদের দুজনের লড়াইয়ের কারণে সেখানে ভয়ঙ্কর এনার্জি রিলিজ হতে থাকে। অন্যদিকে ইউহাও টিয়েনম্যাংয়ের সাথে স্টারডো ফরেস্টে ঘুরছিল। হঠাৎ একটি ডোয়ারিং ড্রাগন দ্রুত তাদের দিকে ছুটে আসে। ইউহাও আর টিয়েনম্যাং গাছের পেছনে লুকিয়ে পড়ে। তার এল্ডার মুয়ের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন যে ডোয়ারিং ড্রাগন আর্থ ড্রাগন টাইপ সোল বিস্টদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তারা অত্যন্ত বিপজ্জনক এবং তাদের জন্মগত শক্তিশালী সোল স্কেল আছে, যাকে ডেভাউরিং হেভেন অ্যান্ড আর্থ বলা হয়। ডোয়ারিং ড্রাগন তার শত্রুর শরীর বিলে নিজের শরীর হিল করে এবং নিজের শক্তি বাড়াতে পারে। টিয়েনম্যাং বলে, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ডোয়ারিং ড্রাগন কমপক্ষে 10,000 বছর পুরনো। আর ডোয়ারিং ড্রাগন যেন কারো ভয়ে পালাচ্ছিল, কিন্তু হঠাৎ সে মাটিতে পড়ে যায়। ইউহাও বলে, এটা কারো থেকে নিজের জীবন বাঁচিয়ে পালাচ্ছিল, কিন্তু কে এত খারাপভাবে তাকে আহত করতে পারে? ডোয়ারিং ড্রাগন ডেভাউরিং হেভেন অ্যান্ড আর্থ স্কিল ব্যবহার করে আশেপাশের সোল এনার্জি অ্যাবজর্ভ করতে থাকে। ইউহাও তার সিমুলেশন স্কিল ব্যবহার করে লুকানোর চেষ্টা করে, কিন্তু তার স্কিল কাজ করে না। তখন ডোয়ারিং ড্রাগন তাকে দেখে ফেলে এবং তাকে খেতে শুরু করে, কিন্তু ইউহাও ওয়াং কিউয়ের ডেস্টিনি বোনের সোল ইম্প্যাক্ট স্কিল ব্যবহার করে তার ওপর আঘাত করে। এর ফলে ডোয়ারিং ড্রাগনের গলা কেটে মাটিতে পড়ে যায়। তার মরার সাথে সাথে তার ব্ল্যাক সোল রিং শরীর থেকে বেরিয়ে আসে। এইটা দেখে টিয়ানম্যাং হতবাক হয়ে যায়। সে বলে, তুমি এক আঘাতেই 10,000 বছরের পুরনো শক্তিশালী ডোরিং ড্রাগনকে মেরে ফেললে? তোমার স্পিরিচুয়াল পাওয়ার এত ভয়ঙ্কর হয়ে গেল কিভাবে? এখানে তার কথার কোনো উত্তর পাওয়া যায় না, কারণ সে ইভিল আই এম্পারারের ইলিউশনে আটকে যায়। সে নিজের জায়গা থেকে নড়তেও পারছিল না এবং তার মাথা ঘুরতে থাকে। ভাইন্স তাকে জড়িয়ে ধরে মারার চেষ্টা করে, কিন্তু ইউহাও তাদের নিজের থেকে দূরে সরিয়ে দেয়। হঠাৎ সেখানে রক্তের বৃষ্টি শুরু হয়। সে ভাবে, কিলিং, হেট্রেড আর অ্যাঙ্গারের মতো নেগেটিভ ইমোশন একসাথে আসার কারণে আমি আমার কনশাসনেস ধরে রাখতে পারছিলাম না। যদি ওয়াং কিউয়ের ডেস্টিনি বোন আমার কাছে না থাকতো, তাহলে আমি এর থেকে বেরোতে পারতাম না। এটা সবই একটা স্পিরিচুয়াল ইলিউশন। আমাকে দ্রুত এখান থেকে বেরোতে হবে, না হলে আমি বাঁচব না। সে তার নেক্রোম্যান্সি ম্যাজিককে তার সোল স্কিলের সাথে মিলিয়ে সেই স্পিরিচুয়াল ইলিউশনটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। সে ভাবে, মাস্টার ইলেকট্রোল্যাক্সের নেক্রোম্যান্সি ম্যাজিকের কারণে আমার সোল স্কিলের পাওয়ার সত্যিই অনেক বেড়ে গেছে। টিয়ানমেং বলে, তোমার উপর একটি স্পিরিচুয়াল অ্যাটাক হয়েছিল এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা ইভিল এম্পারার ইভিল আই টাইরেন্টই করেছে। ইউহাও দ্রুত দৌড়ে ইভিল এম্পারারের সামনে চলে যায়। সে বলে, তোমার কাছে সত্যিই ফেট এম্পারারের ডেস্টিনি পাওয়ার আছে। তোমাকে মারার পর সেই পাওয়ার আমার হয়ে যাবে। ইউহাও ভাবে, যদিও এই মুহূর্তে আমি সোল সেজ হতে পারি না, কিন্তু সোল পাওয়ারের তুলনায় আমি সহজেই 1,00,000 বছরের বিস্টকে হারাতে পারি। এর সাথে আমার কাছে ওয়াং কিউয়ের দেওয়া শক্তিও আছে। আমি সহজেই এই ব্যাটেল জিততে পারি। ইভিল এম্পারার স্পিরিচুয়াল স্টর্ম দিয়ে তার উপর আক্রমণ করে। ইউহাওয়ের এতে কোনো প্রভাব পড়ে না, কিন্তু টিয়ানম্যাং দূরে সরে গিয়েছিল। ইউহাও তার সোল পাওয়ার দিয়ে তাকে সামলে নেয়। ইভিল এম্পারার তাদের সামনে এসে দাঁড়ায়। টিয়ানম্যাং বলে, এটা সত্যি 1,00,000 বছরের কাল্টিভেশনের ইভিল এম্পারার। তারপর এখন আমরা টিয়ানমেংকে দেখি। ইভিল আই কিং হঠাৎ একদম সামনে চলে আসার কারণে সে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, তাই সে ইউহাওর কনশাসনেস সি এর ভিতরে চলে যায়। ইভিল আই কিং ইউহাওকে নিজের মেন্টাল ডোমেনের মধ্যে ফাঁসিয়ে তার উপর আক্রমণ করে। ইউহাও তার অনেকগুলো রূপ দেখতে পাচ্ছিল, আর ইভিল আই কিং এই সুযোগটাই কাজে লাগিয়ে তার উপর আক্রমণ করছিল। কিন্তু ইউহাও তার ব্যাপারটা বুঝে ফেলেছিল এবং সে নিজের সোল শক স্কেলের সাহায্যে তার আক্রমণ ব্যর্থ করে দেয়। সেখানে প্রচুর এনার্জি রিলিজ হয়, যার কারণে ইউহাও এবং ইভিল আই কিং দুজনই দূরে সরে যায়। ইভিল আই কিং তার টেন্টেকেলসের সাহায্যে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ইউহাও নিজের মাস উইকনেস স্কিল ব্যবহার করে সেগুলো থামিয়ে দেয়।
সে নিজের ডার্ক টেরর ক্লয়ের সাহায্যে টেন্টেকলস কাটতে শুরু করে। এতে ইভিল আই কিং খুব রেগে যায় এবং সে একটি পাওয়ারফুল অ্যাটাক করে, কিন্তু ইউহাও মেন্টাল ডিস্টারবেন্স স্কিল ব্যবহার করে সেটাকে থামিয়ে দেয় এবং ঘোস্ট ট্রেস স্কিলের সাহায্যে তার ওপর আক্রমণ করতে থাকে। ইভিল আই কিং সেখান থেকে সরে গিয়ে তার আক্রমণ এড়িয়ে যায়। সে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে এই মানুষের মেন্টাল স্কিল আমার সমান, কিন্তু এটা কিভাবে সম্ভব? এখন আমার কাছে আর কোনো পথ নেই, আমাকে এটাকে শেষ করতেই হবে। সে নিজের সোল অবজারভেশন স্কিল অ্যাক্টিভেট করে। টিয়ান মিং এতে খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে ইউহাওকে বলে যে এটা সোল অবজারভেশন স্কিল, যে কেউ এর টেন্টেকল স্পর্শ করলে তার মেন্টাল পাওয়ার শেষ হয়ে যাবে এবং ইভিল আই কিং তার সোলও ছিনিয়ে নেবে। ইউহাও এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে তার আক্রমণগুলো এড়িয়ে যায়। সে বলে, এই স্কিল সত্যি খুব ডেঞ্জারাস, কিন্তু দুঃখের বিষয় এটা আমার কিছুই করতে পারবে না। সে ডার্ক টেরার ক্ল ব্যবহার করে টেন্টেকলস কাটতে কাটতে ইভিল আই কিংয়ের ইভিল আইয়ের ওপর আক্রমণ করতে শুরু করে। ইভিল আই কিং বেশ ঘাবড়ে যায় এবং ইউহাওকে তার টেন্টেকলসের মধ্যে আটকে ফেলে, কিন্তু তারপরেও ইউহাও তার জাল থেকে বের হয়ে যায়। ইভিল আই কিংয়ের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে নিজের ইভিল আই গেজ স্কিল অ্যাক্টিভেট করে। টিয়ান মং বলে যে ইভিল আই গেজ হল ইভিল আই কিংয়ের সবচেয়ে পাওয়ারফুল সোল স্কিল। একবার ইভিল আই এম্পারার ডিথিয়ানের সাথে লড়াই করার সময় এই স্কিল ব্যবহার করেছিল, যার কারণে ডিথিয়ান 5 সেকেন্ড পর্যন্ত নিজের জায়গা থেকে নড়তে পারেনি। তোমাকে এটা থেকে বাঁচতে হবে, না হলে তুমি মারা যাবে। ইভিল আই কিং তার ইভিল আই গেজ স্কিল দিয়ে ইউহাওর ওপর আক্রমণ করে, কিন্তু ইউহাও নিজের স্পেশাল স্কিল ব্যবহার করে সেই আক্রমণ ব্যর্থ করে দেয়। এতে ইভিল আই কিং খুবই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না ইউহাও কিভাবে তার আক্রমণ থেকে বাঁচল। ইউহাও বলে, এটা মেন্টাল ডিস্টারবেন্স এরিয়া, আর আমার মেন্টাল পাওয়ার তোমার পাওয়ার থেকে অনেক বেশি স্ট্রং। যখন তুমি রেগে গিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলে, তখনই আমি তোমাকে আমার মেন্টাল এরিয়ার ভিতরে ফাঁসিয়ে ফেলেছি। এখন তুমি আর পালাতে পারবে না। সে নিজের ডেস্টিনি স্কাল বর্ন স্কিল ডেস্টিনি জাজমেন্ট দিয়ে তার ওপর আক্রমণ করে। এর ফলে ইভিল আই চিংয়ের মেন্টাল পাওয়ার অনেকটাই দুর্বল হয়ে যায় এবং তার মাথা ঘুরতে শুরু করে। সুযোগের সদ্ব্যবহার করে ইউহাও তাকে নিজের মেন্টাল থ্রেডসের মধ্যে বেঁধে ফেলে এবং তার ওপর জোরালো আক্রমণ করে, যার ফলে ইভিল আই কিংয়ের মেন্টাল পাওয়ার ফ্রিজ হয়ে যায় এবং সে কিছুই করতে পারে না। সে প্রচণ্ড যন্ত্রণায় পড়ে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ইউহাও নিজের ডেস্টিনি স্কালবোন স্কিল সোল এক্সপ্লোশন দিয়ে তার উপর ভয়ঙ্কর আক্রমণ করে, যার ফলে একে একে তার টেন্টিকলস ধ্বংস হতে থাকে এবং সে ভীষণভাবে আহত হয়ে যায়। ইউহাও তার ইভিল আইতে জোরে একটি ঘুষি মারে, যার ফলে তার মৃত্যু হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। কিন্তু তার সোল রিং বের হয় না। টিয়েন মং এতে খুবই অবাক হয়ে যায়। সে বলে, এটা তো মারা গেছে, তাহলে এখনো পর্যন্ত এর সোল বোন বের হলো না কেন? ইউহাও নিজের ডেস্টিনি আইয়ের সাহায্যে তার ডেড বডি পরীক্ষা করতে থাকে। তার শরীরের মধ্যে একটি সোল কোর ছিল। ইউহাও সেটাকে বের করে দেখে এবং বলে, এর ভিতর থেকে খুবই স্ট্রং সোল এনার্জি বেরোচ্ছে। আমি নিশ্চিত যে ইভিল আই কিং নিজের সোলও এর ভিতরে লুকিয়ে রেখেছে। সে নিজের ডার্ক টেরার ক্ল এবং লাইফ গার্ডিয়ান নাইফ দিয়ে সেটার উপর আক্রমণ করে খুলতে চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ইউহাও বলে, তুমি কি সত্যিই মনে করো যে ডার্ক টেরার ক্ল আর লাইফ গার্ডিয়ান নাইফ থেকে বেঁচে গেছো বলে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? যাই হোক, আমি তোমার সোল নিয়েই যাব। সে ইলেকট্রোলাক্সের পিউরিফিকেশন ফায়ার ব্যবহার করে সোল করে আগুন ধরিয়ে দেয়। এতে ইভিল আই কিং প্রচণ্ড যন্ত্রণা পায়। সে বলে, যদি তুমি আমাকে মারার চেষ্টা করো তাহলে আমার ফাদার তোমাকেও বাঁচতে দেবে না, কিন্তু যদি তুমি আমাকে বাঁচিয়ে এখান থেকে যেতে দাও তাহলে আমিও তোমাকে এখান থেকে নিরাপদে বের করে দেব। ইউহাও তার একটাও কথা শোনেনি এবং সে সোল কোর ধ্বংস করে দেয়, যার ফলে তার রেড সোল রিং সামনে আসে। এমনকি ইভিল আই কিংয়ের একটি স্কালবোনও সামনে আসে। টিয়েন মং বলে, আমি ভাবিনি ইভিল আই কিংয়ের কাছে একটি স্কালবোনও থাকবে। তবে যাই হোক, তোমার কাছে আগেই ডেস্টিনি স্কালবোন আছে, তাই এই স্কালবোন তোমার কোনো কাজে আসবে না। ঠিক তখনই ডেস্টিনি স্কালবোন নিজে থেকে অ্যাক্টিভেট হয়ে ইভিল আই কিংয়ের স্কালবোনকে অ্যাবজর্ভ করে নেয়, যার ফলে তার পাওয়ার অনেক বেড়ে যায় এবং ইউহাও বুঝতে পারে যে শ্রেক একাডেমি বিপদের মধ্যে রয়েছে। অন্যদিকে এডার জন টিথ সেখানে লড়াই করছিল, কিন্তু তাদের কাল্টিভেশন দুর্বল হওয়ার কারণে তারা ঠিকমতো তার মোকাবিলা করতে পারছিল না। সাঁজে এতে বেশ ভয় পেয়ে যায়। ইয়াজি বলে যে ডিটিয়ানের কাল্টিভেশন লেভেল মাস্টার মু অ্যানের থেকেও অনেক বেশি ছিল, কিন্তু ঠিক সময় মাস্টার মুনলাইট হোলি ড্র্যাগনের অ্যাট্রিবিউট ব্যবহার করে ডিটিয়ানের মোকাবিলা করেছিল। আমার ভয় হচ্ছে
মাস্টার জুয়ান নিজের পুরো পাওয়ার ব্যবহার করলেও ডিটিয়ানকে হারাতে পারবে না। এদিকে জুয়ান আর ডিটিয়ানকে লড়াই করতে দেখে শ্রেক সিটির সৈনিকরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু শি জিং তাদের মোটিভেট করে বিস্টের উপর আক্রমণ করায়, যাতে বিস্ট সিটি ওয়ালে আক্রমণ করে ভিতরে ঢুকতে না পারে। শি জিং বলে যে সোল বিস্ট মানুষের থেকে অনেক আলাদা হয়। লো লেভেল বিস্টদের মানুষের মতো চিন্তা করার ক্ষমতা থাকে না, কিন্তু হাই লেভেল বিস্ট মানুষের মতোই চালাক আর ধূর্ত হয়। তবুও তারা রাগের মাথায় আক্রমণের পরিকল্পনা করে না। এই বিষয়টা আমাদের জন্য লাভজনক হবে, কারণ যদি বিস্ট এভাবেই বোকামির মতো আক্রমণ করতে থাকে তাহলে আমরা সহজেই তাদের সিটির ভিতরে ঢোকা থেকে আটকাতে পারব। তারা সৈনিকদের দিয়ে হাই লেভেল সোল ক্যানন্সের সাহায্যে সোল বিস্টদের ওপর আক্রমণ করায়, যার ফলে অনেক বিস্ট মারা যায়। বিজি এটা দেখে খুব কষ্ট পায়। সে বলে, তোমরা মানুষ এত ভয়ঙ্কর ওয়েপন্স তৈরি করেছ আর সেগুলো আমাদের সোল বিস্টের বিরুদ্ধে ব্যবহার করছ। আমি এটা দেখতে পারছি না। সে নিজের মার্শাল সোল এমেরাল্ড সোয়ান অ্যাক্টিভেট করে শ্রেক সিটির সামনে চলে আসে। তার ভেতর থেকে লাইফ এনার্জি বের হচ্ছিল, যার কারণে মারা যাওয়া সোল বিস্ট আবার জীবিত হয়ে যায়। সোল ক্যানন্সের কারণে যে বিস্টদের সোল রিং বের হয়ে যাচ্ছিল, বিজি নিজের লাইফ ফোর্স দিয়ে তাদের আবার জীবিত করে তোলে। সে বলে, শুরুতে আমি ডিটিয়ানের সাথে মিলে আক্রমণ করতে চাইনি, কিন্তু এখন আমাকে মানতেই হবে তোমাদের মতো মানুষের অস্তিত্বে আমরা সোল বিস্ট বাঁচতে পারব না, তাই এই যুদ্ধে আমরা আমাদের পুরো শক্তি দিয়ে লড়ব। তখন ইউনজি তার সামনে এসে দাঁড়ায়। সে বলে, তুমি তো 10 গ্রেড স্যাভেজ বিস্টের মধ্যে একটি এমারাল্ড সোয়ান বিজি, আর তুমি সবচেয়ে দয়ালু সোল বিস্ট হিসাবেও পরিচিত। তাহলে এখন তুমি বিস্টদের সাথে মিলে শ্রেক সিটিতে আক্রমণ করছো কেন? ডিটিএন পুরো সিটি ধ্বংস করে শ্রেক একাডেমিকে শেষ করে দিতে চায়। তাহলে কি সোল বিস্টদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, যে কারণে তুমি এটা করছো? বিজি বলে, তুমি ভুল বুঝছ। আমি মানি যে এতদিন স্টারডো ফরেস্টে সোল বিস্টের সংখ্যা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু তোমরা মানুষ ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছ। এতে আমার ভয় হচ্ছে, যদি তোমরা এভাবেই শক্তিশালী হতে থাকো তাহলে ভবিষ্যতে সাধারণ মানুষের হাতেও পাওয়ারফুল অস্ত্র থাকবে, আর তখন আমাদের সোল বিস্ট বিলুপ্ত হয়ে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। ইউনজি বলে, এই বিতর্কে আমি কখনোই তোমার সাথে জিততে পারবো না, আর আমি নিজেও মানি যে সোল রিংয়ের লোভে সোল মাস্টার ভুল পথে চলে গেছে। কিন্তু সোল মাস্টার পুরো কন্টিনেন্টের সুরক্ষার জন্য সোল রিং ব্যবহার করে। তুমি এত সহজে সবার চিন্তা বদলাতে পারবে না। শ্রেক হাই লেভেল সোল ক্যানন্স দিয়ে আক্রমণ করতে শুরু করে। তাদের থামাতে বিজি হোলি গ্রিন লাইট শিল্ড অ্যাক্টিভেট করে, যার ফলে অনেক বিস্ট বেঁচে যায় এবং তাদের পাওয়ার বেড়ে যায়। ইউনজি এটা দেখে খুব অবাক হয়ে যায়। সে ভাবে, বিজি শুধু সোল ক্যানন্সের আক্রমণ থামায়নি, বরং শিল্ডের সাহায্যে সব সোল বিস্টকে সাপোর্টও দিয়েছে। যদি এটা চলতে থাকে তাহলে আমরা সোল বিস্টের মোকাবিলা করতে পারব না, তাই আমাদের আগে বিজিকে হারাতে হবে। ইউনজি নিজের মার্শাল আর্ট গ্রিন শ্যাডো গডলি ইগলে রূপান্তরিত হয়ে বিজির ওপর আক্রমণ করতে যায়। বিস্টরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে এত দ্রুত মুভ করছিল যে কেউ তাকে আঘাত করতে পারেনি। নিজের মায়ের পাওয়ার দেখে জিয়ান খুব খুশি হয়ে যায়। কিয়ান বলে যে সি গড প্যাভিলিয়নে ইয়াজি মাস্টার জুয়ানের পর দ্বিতীয় স্থানে রয়েছে, এমনকি তার সোল পাওয়ার লেভেল 97-এ পৌঁছে গেছে। ইয়াজি বিজির ওপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখনই 1 লাখ বছরের পুরনো 6 উইং গোল্ডেন টাইগার সেখানে আসে। সে তাকে আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়াজি নিজের 6 সোল স্কিল গ্রিন উইং স্টর্ম ব্যবহার করে সহজেই বেরিয়ে আসে। সে আবার বিজির উপর আক্রমণ করতে যায়, কিন্তু এবারও গোল্ডেন টাইগার তাকে থামিয়ে দেয়। সে বিজিকে বলে, আপনার চিন্তা করার দরকার নেই, আমি আপনাকে রক্ষা করতে এসেছি, আমার থাকা পর্যন্ত কেউ আপনাকে আঘাত করতে পারবে না। সে মাল্টিপল স্ল্যাশেস ব্যবহার করে তার উপর আক্রমণ করে, কিন্তু ইউনজি এত দ্রুত মুভ করছিল যে স্ল্যাশেস তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। সে গোল্ডেন টাইগারকে গুরুতরভাবে আহত করে বিজিকে আক্রমণ করতে যায়, কিন্তু তখনই ডিটিয়ান তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে সে ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না এখন কি করবে। ডিটিয়ান নিজের স্পিরিচুয়াল পাওয়ারের শক্তিশালী আঘাতে তাদের দূরে ঠেলে দেয়। তার আক্রমণের ফলে প্রচুর এনার্জি রিলিজ হয়। সুযোগের সদ্ব্যবহার করে অনেক বিস্ট সিটি ওয়ালের কাছে পৌঁছে যায়। সৈনিকরা তাদের থামাতে পারছিল না। শি জিং নিজের সিলভার প্লেট এবং স্পেস অ্যান্ড টাইম ব্যবহার করে সবাইকে এক জায়গায় থামিয়ে দেয় এবং নিজের এয়ার সোল স্কিল স্পেস অ্যান্ড টাইমের ফ্লো অ্যাক্টিভেট করে, যার ফলে সিটি ওয়ালের কাছে থাকা বিস্টরা দূরে সরে যায়। তখনই মাস্টার জুয়ান আহত অবস্থায় আকাশ থেকে নিচে পড়ে যায়। তাকে দেখে সবার চেতনা উড়ে যায়। সবাই বুঝে যায় যে ডিটিয়ান তাকে হারিয়ে দিয়েছে। ডিটিয়ান মাস্টার জুয়ানের ওপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখনই সি গড রিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। তার ভেতর থেকে মুয়েনের কণ্ঠ ভেসে আসে, ডিটিয়ান, নিজের সীমার মধ্যে থাকো।
সি গড ট্রিয়ের এনার্জির কারণে ডিটিয়ান পিছিয়ে যায়। সে জিজ্ঞেস করে, ড্র্যাগন গড ডুয়ান, তুমি কি এখনও জীবিত? এইভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো গাইজ, আমি অনেক অনেক বেশি দুঃখিত, কারণ ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমি জানি এরকম ইন্টারেস্টিং জায়গায় ভিডিও শেষ করার জন্য তোমাদের অনেকের মন খারাপ হয়ে গেছে, কিন্তু এখন আমার কিছু করার নাই, কারণ আমি যদি আরও একটা এক্সপ্লেন করি তারপরও ইন্টারেস্টিং জায়গাটা শেষ হবে না, কারণ এই যুদ্ধটা আরও কয়েকটা এপিসোড চলবে। আর হবেই না কেন, কারণ বিস্টদের গোল্ডেন লায়ন অর্থাৎ হোলি এমপ্রেস আমাদের হিরোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে। সো সে মারা যাওয়া মানে বিস্টদের মাথার উপর থেকে আসমান সরে যাওয়ার মতো। সো এখন তোমরা বুঝতেই পারতেছো হোলি এমপ্রেস তাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট ছিল। ওকে গাইস, এদিকে আমরা বেশি না যাই, যেটা বলতে চাইছিলাম, কাল থেকে ভিডিও বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে আপলোড হবে। এটা একদম ফিক্সড টাইম। আশা করছি এর বেশি নড়াচড়া হবে না, শুধুমাত্র যেদিন তোমাদের ব্যাটল থ্রু দ্য হেভেন্স এপিসোড আসবে সেদিন ছাড়া। এখন তোমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।